আমি কোনো বিষয়ভিত্তিক কিছু নিয়ে বলার মতন অবস্থায় নাই, কারণ যে কথাটা বললাম আমি দীর্ঘদিন ধরে দেশে থাকি না, দেশের অনেক বিষয় খুঁটিনাটি আমি জানি না কিংবা নিজেকে অবগত করতে পারি না নানা কারণে, সেজন্য সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু একদম শেষের প্রশ্নটাই বোধহয় ছিল যে এই যে এত ইশতেহার, এত কথা, এত কিছু হচ্ছে, সেগুলি তারা শুনবে কিনা, যাদের শোনার কথা। সেখানে প্রশ্নটা শুনে আমার কিন্তু খুব দুঃখ লাগলো এই কারণে যে আসলে কেন শুনবে না? কারণ যাদের শোনার কথা তারা কি বলেন নিজেদেরকে? তারা তো নিজেদেরকে বলেন তারা আমাদের প্রতিনিধি, তারা জনগণের প্রতিনিধি, তারা জনগণের হয়ে দেশ চালান। এই বোধটাই তো হারিয়ে গেছে, এবং দুঃখটা আমার সেখানেই লাগলো যে তাদের সেই বোধটা হারিয়ে গেছে যে তারা আমাদের প্রতিনিধি, তারা জনগণের প্রতিনিধি, এবং আমাদেরও সেই বোধটা বোধহয় ক্রমশ হারিয়ে ফেলার একটা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে যে এই দেশটা আমাদেরও। এই দেশটা শুধু যারা সরকার গঠন করে, যারা ক্ষমতায় যায় তাদের না, এই দেশটা সাধারণ জনগণের। এই রাষ্ট্রটার অন্যতম উপাদান হচ্ছে নাগরিক, এবং সেই নাগরিক হচ্ছে আমরা। এবং আপনারা ম্যানিফেস্টোই বলেন, সংবিধানই বলেন, এখন যে কথাগুলি হচ্ছে ইত্যাদি 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 অনেক কিছু নামে আমি উল্লেখ করতে পারছি না যেহেতু আমি নিজে জানি না, যা কিছুই বলেন কোন দাবিতে সেগুলি সামনে আসছে? যেগুলি তো জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্সা, জনগণের আকাঙ্ক্ষা। তো সেই জনগণের কথার সঙ্গে মিলটা কোথা থেকে হবে? এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়েই তো হবে, তাই না? তো এই প্রক্রিয়াকেই যদি প্রশ্ন করতে হয় যে প্রক্রিয়া এই কাজগুলি করে কি লাভ, তাহলে তো সেই আসল জায়গাটাই ছিন্ন হয়ে গেল, সেই সম্পর্কটাই বিচ্ছিন্ন হয়ে গেল। এবং আজকে সবচেয়ে বড় সমস্যা আমাদের কিন্তু সেই বিচ্ছিন্নতা, যে আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের সরকারকে আমরা জানি না, আমাদের সরকার জানে না আমাদের নাগরিক কারা, কাদের সঙ্গে কথা বলতে হবে, কাদের সঙ্গে পরামর্শ করতে হবে, কি পরামর্শ করতে হবে। কোনো কিছুই কি কারোর জাস্ট মাথার থেকে এলেই হয়ে যায়? কারোর একটা মস্তিষ্ক প্রসূত ধারণা নিয়েই কি একটা জাতি গঠিত হয়, একটা জাতি চলতে পারে? চলে না তো। সে তো দীর্ঘ দিনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে। আমি নিজেই 3টা প্রক্রিয়ার মধ্যে ছিলাম। দেবপ্রিয়রা সারাক্ষণ কাজ করে যাচ্ছে, তাদেরকে অভিনন্দন, অনেক ধন্যবাদ জানাই। আমার আশেপাশে যারা আছেন আমার থেকে অনেক বেশি কাজ করেন তারা এই সমস্ত ক্ষেত্রে। আমি নিজেই 1990 সালে যদি আপনারা মনে করতে পারেন যে একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছিল, মনে আছে কি আপনাদের? কারণ অনেকে হয়তো জন্মই গ্রহণ করেননি সেই সময়, জানি না। 1990 সালে প্রফেসর রিমান সোহানের নেতৃত্বে একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছিল। সেখানে কিন্তু অন্যতম নেতা ছিলেন এই যে আজকে প্রফেসর ইউনুস। তিনি সেগুলি কি করেছেন? 29টা বোধহয় ভলিউম তৈরি করা হয়েছিল বিভিন্ন বিষয়ের উপরে, যে একটা দেশ কিভাবে চলবে। কারণ 1990 সালে আমরা নিজেদেরকে কি বলেছিলাম, কি বলে আমাদেরকে সামনে এগোবার চিন্তা করেছিলাম? যে গণতন্ত্রের অভিযাত্রা হলো। মনে আছে আপনাদের কারোর? যারা খুব অল্প বয়সী তাদের হয়তো মনে নেই। গণতন্ত্রের অভিযাত্রা বলেছিলাম আমরা। এবং তখন এই আনন্দে, এই উদ্যমে, এই যেটাকে বলে যে একটা মনোভাব নিয়ে যে আমরা দেশের জন্য কাজ করছি, জনগণের দেশ হবে, সব মানুষের দেশ হবে, সবাই মিলে সেই টাস্ক ফোর্সে আমরা কাজ করেছিলাম। 29টা ভলিউম তৈরি করা হয়েছিল বিভিন্ন। এখন যে কথাগুলি বলছি অনেক কিছুই ওখানে খুঁজে পাবেন, অনেক কিছু খুঁজে পাবেন। এই এখনকার কথা থেকে অনেক বেশিও পেতে পারেন, কারণ এখন আমরা আস্তে আস্তে অনেক কিছু আবার সীমিত করে ফেলছি। এই কথা এইভাবে বলা যাবে না, ওইভাবে বলা যাবে না, বললে কি বিপদ হবে, সেটার ভয়ের চোটে অনেক কথা কিন্তু এখন আবার বলিও না, কিন্তু তখন বলেছিলাম, মন খুলে বলেছিলাম। আমি নিজে যুক্ত ছিলাম। স্ন্যাট বলে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, যে নারীদের অধিকার, তখন যতগুলি মিনিস্ট্রি ছিল বলা হয়েছিল যে নারীদের অধিকার প্রত্যেকটা মিনিস্ট্রি। আজকে কিন্তু এই কথাটা এসছে যে একটা মিনিস্ট্রির মাধ্যমে কিংবা একটা কাঠামোর মাধ্যমে অধিকারগুলি প্রতিষ্ঠিত করা যায় না। তখন এই কথাটা এসেছিল যে নারীর অধিকার, স্ন্যাটের বিষয়টা ছিল নারীর অধিকার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কি করে বাস্তবায়ন করা যেতে পারে। সেটা বোধহয় খুব সম্ভবত 1997-এ হয়েছিল, এখন আমার তারিখটা মনে নেই। তারপরে তো এই যে এই সিটিজেন্স প্ল্যাটফর্ম, এটার সঙ্গে আমি যুক্ত আছি, তিনটা এর সঙ্গে। তো এই সমস্ত কিসের জন্য আমরা করি? যে বেসিক প্রশ্নটা আপনারা তুলেছেন যে কিসের জন্য আমরা করি, একটাই কারণে করি, সেটা হলো যে আমরা মনে করি যে এই দেশটা আমাদের, এবং এই দেশটা কিভাবে চলবে, কিভাবে জনকল্যাণমুখী একটা রূপ ধারণ করবে, এই সরকার কি করে জবাবদিহিমূলক সরকার হবে,
কি করে জনগণের সঙ্গে তাদের আসলেই একটা সম্পর্ক স্থাপিত হবে। একটা রাষ্ট্র ব্যবস্থা তো একটা চুক্তির ব্যাপার, যে কিছু মানুষ আমাদের কাছ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব নেবেন এবং আমাদের কথাগুলি তারা বাস্তবায়ন করবেন, আমাদের আকাঙ্ক্ষাগুলি তারা বাস্তবায়ন করবেন। এবং সেই আকাঙ্ক্ষা শুধুমাত্র সুলতানা কামালের কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা না, ফাতেমার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা না, দেবপ্রিয়র কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা না, একটা জনগোষ্ঠীর কিছু নীতির ভিত্তিতে, যে জন্য নীতির কথাটাও কিন্তু প্রথমে এসেছে, কিছু নীতির ভিত্তিতে যে আকাঙ্ক্ষাগুলি আমরা প্রকাশ করব, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবায়নযোগ্য কতগুলি পন্থা অনুসরণ করে সেটা বাস্তবায়িত হবে, দেশ সেইভাবে পরিচালিত হবে। রাশেদা বলেছেন আমরা হাল ছেড়ে দিব না। হ্যাঁ, হাল কেন ছেড়ে দিব? কারণ দেশটা তো আমাদের। মুক্তিযুদ্ধ করে লক্ষ লক্ষ লোকের রক্তের বিনিময়ে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে। যতই আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হোক, যতই আমাদেরকে অন্য পথে চালিত করার চেষ্টা করা হোক, এটা তো বাস্তবতা। এই দেশটা এমনি আমরা পাইনি কারোর কাছ থেকে, কারো দানে পাওয়া নাই, আমরা অর্জন করেছি এই দেশটা। এবং আপনারা আমাদের উত্তরসূরি, এই দেশটা আপনারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী আপনারা, আপনারা মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী। সেই কথা তো ভুলে গেলে চলবে না। সেই ওনারশিপটা তো আমাদের থাকতে হবে। আজকে ওই প্রশ্নটার মধ্যে দিয়ে ওই জায়গাটাই কিন্তু আঘাতটা এসেছে, যে আসলে আমাদের কি সেই ওনারশিপটা আছে? আমরা কি মনে করি এটা আমাদের নিজেদের দেশ? কিংবা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান তারা কি মনে করেন যে এটা সাধারণ মানুষের দেশ, সব মানুষের দেশ? এবং সব মানুষের দেশ যদি তৈরি করতে হয়, আজকে শাহীন যা বলেছেন, আমাদের উপস্থাপনায় যা থেকেছে, যে প্রতিটি অবস্থানের মানুষের জন্য অধিকার নিশ্চিত করতে হবে। একটা কথা আমরা ভুলে বলি নেই, মর্যাদা নিশ্চিত করতে হবে, শুধু অধিকার না, মর্যাদা নিশ্চিত করতে হবে। এই দেশের একজন মানুষ শান্তিপূর্ণভাবে নিঃশঙ্ক মর্যাদাপূর্ণ জীবনযাপন করবে, আর তো কিছু না। তো সেই কথাগুলি তো আমাদের বলতেই হবে। এই দেশটা যদি আমাদের হয়, আমার জীবনটা কিভাবে চলবে, আমার সন্তানের জীবন কিভাবে চলবে, আমার দেশের মানুষের জীবন কিভাবে চলবে, সেটা বলার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছুই কিন্তু আমার আছে। আমরা সেই জায়গা থেকে সুলতানা আপা, ওই নির্ভয় মর্যাদাপূর্ণ জীবন আমরা একই রকম ভাবে মিডিয়ার জন্য কামনা করি, তাই এবং না? অবশ্যই সেই আমি সব মানুষের কথাই বলেছি, এবং মিডিয়ার কথা একটু বিশেষভাবে বলি, মিডিয়াকে কিন্তু চতুর্থ স্তম্ভ বলা হয়, তাই না? হ্যাঁ, সেই জায়গায় অবশ্যই যাতে, এবং আপনারা ছাড়া আমাদের কথাগুলি কারা প্রচার করবে? আপনারা ছাড়া আমাদের কথাগুলি সবার কাছে কারা নিয়ে যাবে? এবং সেখানে তো আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এবং অবশ্যই আমরা চাই মত প্রকাশের স্বাধীনতা, আমার নিজেকে নিজের মতো করে বাঁচতে পারার যে স্বাধীনতা, যে কথাগুলি সবার কাছ থেকে এসেছে, আমি নতুন কোনো কথা বলছি না। আমার 21শে ফেব্রুয়ারির চেতনা কি, যে আমি আমার নিজের ভাষায় কথা বলতে চাই। তো সেটা তো শুধু বাংলা ভাষার ব্যাপার না। তাহলে আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো কি করে? তার মূল নির্যাসটা তো ছিল যে আমি আমার ভাষায় কথা বলবো, আমার মতো করে বাঁচবো। কাজে শাহীন যেটা বলেছেন, যে যারা আমাদের একেবারে প্রান্তিক জনগোষ্ঠী আছে, তারা যেন নিজের পরিচয়ে নিজের মতো করে বাঁচতে পারে। আমরা যারা নারী আছি, আমরা যেন নিজের পরিচয়ে নিজের মতো করে বাঁচতে পারি। যাদের ধর্ম ভিন্ন, তারা যেন তাদের নিজেদের পরিচয় নিজের মতো করে বাঁচতে পারে। অর্থাৎ প্রতিটি মানুষ, একদম শেষ কথাটা বলি, প্রতিটি মানুষ যাতে তার নিজের পরিচয়ে অধিকার, মর্যাদা, সম্মান, শান্তি, নিঃশঙ্ক জীবন যাপন করতে পারে, এটাই আমাদের আকাঙ্ক্ষা। এটাই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল, এখনো আমাদের সেই আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা যতদিন বাস্তবায়িত না হবে, আমরা এই সমস্ত কথা বলে যাব। আর ম্যানিফেস্টোর কথা বলেছেন, তো রাজনৈতিক দল তো এটাও একটা বিরাট বড় ব্যাপার, যে রাজনৈতিক দল কি অন্য কোনো গ্রহ থেকে আসে নাকি? রাজনীতিটা কি অন্য কোনো গ্রহ থেকে আসে নাকি?